কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পালামৌ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের এই ভ্রমণমূলক রচনাটি থেকে যতগুলো এমসিকিউ হবে সেই সব বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তার আগে একটা অনুরোধ, যে আগের ভিডিওতে আমি এই পালামৌয়ের প্রত্যেকটি লাইন ধরে ধরে এই ভ্রমণমূলক রচনাটির প্রতিটি শব্দের এবং মানচিত্রের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি আগের ভিডিও না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিওটি দেখুন এবং পরে আজকে যে 46টি এমসিকিউ নিয়ে আলোচনা করব, আমার দৃঢ় বিশ্বাস এই যে আগের ভিডিওটি দেখলে এই 46টি এমসিকিউ প্রত্যেকটি আপনারা অ্যান্সার করতে পারবেন। এই দৃঢ় বিশ্বাস থেকে আজকের এই ভিডিওটি শুরু করছি। আপনারা এই ভিডিওটাও পরীক্ষা দেবেন, কিভাবে দেবেন আমি আগেও জানিয়েছি। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। পালামৌ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। লেখক পরিচিতিটা খুব গুরুত্বপূর্ণ, যার জন্য আমি এমসিকিউ আলোচনার সুবিধার্থে এই পার্টটা আরেকবার একটু বলে দিচ্ছি। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1834 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1889 খ্রিস্টাব্দে। জন্ম 24 পরগনার কাঁঠালপাড়া। পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের অগ্রজ। সঞ্জীবচন্দ্র সরকারি চাকরি উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলায় ও বিহারের পালামৌতে দীর্ঘদিন অতিবাহিত করেন। এই বিহারের পালামৌ বলছে তার কারণ এই আগে গোটা পুরো অঞ্চলটাই বিহারের অন্তর্ভুক্ত ছিল, এখন ভাগ হয়ে ঝাড়খণ্ড বিহার আলাদা আলাদা হয়ে গেছে। রামেশ্বরে অদৃষ্ট, কণ্ঠমালা, মাধবীলতা, দামিনী খুব গুরুত্বপূর্ণ রচনাগুলি। রামেশ্বরের অদৃষ্ট, কণ্ঠমালা, মাধবীলতা, দামিনী তার উল্লেখযোগ্য উপন্যাস এগুলি। পালামৌ নামক ভ্রমণ বৃত্তান্তটি বাংলা সাহিত্যের একটি অক্ষয় সম্পদ, আমরা সেটা দেখতেই পাচ্ছি। আর তিনি ভ্রমর নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন এবং কিছুদিন বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনার দায়িত্বও কিন্তু তিনি পালন করেন। তাহলে আমরা দেখেছি বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ তার ছোট ভাই। আর তার পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর নবপর্যায়ে বঙ্গদর্শনে পরিচালনা করেছিলেন বা সম্পাদনার দায়িত্বে ছিলেন। এবার আমরা চলে আসি এমসিকিউ আলোচনায়। প্রথম প্রশ্ন, এর নিচের যে রচনাংশটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা, যেটা আমরা দেখেই বুঝতে পারছি। আপনারা অ্যান্সার করতে থাকুন। অবশ্যই এই 46টি এমসিকিউ এর মধ্যে কটি পারলেন অবশ্যই জানাবেন। এটি হচ্ছে পথে প্রবাসী, সরি ভুল বললাম, পথে প্রবাসী হচ্ছে অন্নদাশঙ্কর রায়, আর পালামৌ হচ্ছে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের, যেটা আমরা পড়ছি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, যে পত্রিকা সম্পাদনার সাথে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় জড়িত ছিলেন? আমরা দেখলাম যে ভ্রমণ নামে একটি মাসিক পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, আবার বঙ্গদর্শন পত্রিকার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ক ও খ নির্ভুল, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের যেটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়? তাহলে একটু আগে আমরা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো পড়লাম, এবার আমরা দেখব এর মধ্যে কোনটি নয়। সেটি হচ্ছে রামেশ্বরে অদৃষ্ট সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের, কণ্ঠমালা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের, মাধবীলতা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু মাধবী কঙ্কন এটি কিন্তু সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের নয়। এই রচনাটি কার আপনারা কেউ জানেন কি? অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী প্রশ্ন, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল, যে নিচের কোনটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়, সেটি হচ্ছে এটি। পরবর্তী প্রশ্ন, হরকরা যে পত্রিকা, যে ভাষার পত্রিকা, অর্থাৎ আমরা রচনার শুরুতেই পাই সেকালে হরকরা নামক ইংরেজি পত্রিকায় দেখিতাম, তাহলে এখানে পত্রিকাটি হচ্ছে ইংরেজি পত্রিকা। পরবর্তী প্রশ্ন, হরকরা পত্রিকায় মিলিটারি সাহেব যে কথা লিখতেন? আমরা দেখেছিলাম হরকরা পত্রিকায় মিলিটারি সাহেব দুটি বিষয় লিখতেন, একটি হচ্ছে প্যারেড বৃত্তান্ত আর একটি হচ্ছে ব্যান্ডেল বাদ্যচর্চা। তাহলে এটাও লিখতেন আবার এটাও লিখতেন, তাহলে ক ও খ নির্ভুল, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হরকরা পত্রিকা
একটি যেখান থেকে প্রকাশিত হতো। আমরা দেখেছি যে মিলিটারি সাহেব প্যারেড বৃত্তান্ত এবং ব্যান্ডেল বাদ্যচর্চা এই ধরনের বিষয়বস্তু নিয়ে পালামৌ থেকে লিখিতেন, আর সেটি প্রকাশিত হতো কোন পত্রিকায়? হরকরা পত্রিকায়। তাহলে কোথা থেকে লিখতেন আমরা পেলাম? সেটা হচ্ছে পালামৌ থেকে। পরবর্তী প্রশ্ন, পালামৌ স্থানটি আসলে পালামৌ স্থানটি আসলে একটি প্রকাণ্ড পরগনা মাত্র। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটি। শহর, গ্রাম বা মহকুমা নয়, একটা প্রকাণ্ড পরগনা মাত্র। পরবর্তী প্রশ্ন, পালামৌ স্থানটিতে যা আছে সেটি আমরা দেখেছি যে সেখানে শহর নেই, নগর নেই, গণ্ডগ্রামও নেই, থাকার মধ্যে আছে শুধু পাহাড় আর জঙ্গল। তাহলে সেখানে পাহাড় আছে আর জঙ্গল আছে। তাহলে আমাদের ক ও খ উভয় নির্ভুল, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লেখক সঞ্জিতচন্দ্র চট্টোপাধ্যায় যেখান থেকে পালামৌ যাচ্ছিলেন, আমরা দেখেছি, আমরা ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি আগের ভিডিওটিতে, যে লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু রাঁচি থেকে, অর্থাৎ ঝাড়খণ্ডের রাজধানী শহর রাঁচি থেকে তিনি কিন্তু পালামৌর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন পালকিতে করে। পরের প্রশ্নটি বলে দিলাম আগের থেকে, যে রাঁচি থেকে যে বাহনে পালামৌ যাচ্ছিলেন তিনি যাচ্ছিলেন কিন্তু পালকিতে চড়ে। পালকি আপনারা অনেকেই দেখে থাকবেন পুরনো দিনের সিনেমায় বা পুরনো দিনের বড়দের কাছ থেকে শুনে আপনারা পালকির প্রসঙ্গ পাবেন। পরবর্তী প্রশ্ন, প্রথমবার দূর থেকে পালামৌ দেখে লেখক সঞ্জীবচন্দ্রের যা মনে হয়েছিল। প্রথমবার পালামৌ দেখে সঞ্জীবচন্দ্রের কি মনে হয়েছিল? অরণ্যে ঘেরা, মেঘে ঢাকা, ক ঠিক খ ভুল? 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে যে প্রথমবার তিনি দেখেছিলেন যে ধরণী অর্থাৎ নিচের দিকে মর্তে যেন মেঘ করিয়াছে, তাহলে মেঘে ঢাকা বলে মনে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রথমবার দূর থেকে পালামৌ দেখে লেখক মেঘ বলে ভ্রম করেছিলেন কোন বিষয়টাকে? 12 নম্বর প্রশ্ন, তিনি পাহাড়টাকে মেঘ বলে ভ্রম করেছিলেন। পরবর্তী প্রশ্ন, যতদূর যাওয়ার পর পাহাড়গুলি লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের স্পষ্ট চিনতে পারেন। আমরা প্রথমে দেখেছিলাম যে তিনি 4-5 ক্রোশ যাওয়ার পর তিনি পালকি থেকে নেমেছিলেন। আগে একবার তিনি পালকির মধ্যে থেকেই দেখেছিলেন দূরের, তখন বোধ হয়েছিল যে তখন মেঘ করেছে মর্তে। আর 4-5 ক্রোশ যাওয়ার পর তিনি পালকি থেকে নেমে দেখলেন যে পাহাড়গুলি স্পষ্ট চেনা যাইতেছে। তাহলে এখানে বলছে পাহাড়গুলি কখন তিনি স্পষ্ট চিনতে পেরেছিলেন, সেটি হচ্ছে 4-5 ক্রোশ যাওয়ার পর পালকি থেকে নেমে তিনি পাহাড়গুলোকে স্পষ্ট চিনতে পেরেছিলেন, কিন্তু তখনও তিনি অরণ্য বা জঙ্গল ভালো চিনতে পারেননি। তারপরে প্রশ্ন দেখো, যতদূর যাওয়ার পর অরণ্যকে লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় স্পষ্ট চিনতে পেরেছিলেন। তাহলে আরও বলা হয়েছিল সেখানে যে 2-1 ক্রোশ যাওয়ার পর, 2 বা 1 ক্রোশ যাওয়ার পর, 2-1 ক্রোশ যাওয়ার পর, অর্থাৎ এখান থেকে যদি 4-এর সঙ্গে 2 যোগ করা হয় 6, আর এখানে 5-এর সঙ্গে 1 যোগ করা হয় এটাও 6, তাহলে মোটামুটি 14 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে প্রায় 6 ক্রোশ। এটা কিন্তু দেওয়া নেই বইতে, কিন্তু আপনাদের যোগ করে এটাকে করতে হবে। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তার পালামৌ রচনাংশে যে রঙের অরণ্যের কথা বলেছেন, অর্থাৎ তিনি 1-2 ক্রোশ অগ্রসর হয়ে সেই অরণ্যটি দেখতে পেয়েছিলেন, সেই অরণ্যটি ছিল তাম্রাভ, অর্থাৎ তামার আভাযুক্ত অরণ্যটি ছিল। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় প্রায় নিত্য সেখানে গিয়ে বসে থাকতেন। লাতেহার, পাহাড় চূড়োয়, গাছের নিচে, নদীর পাশে, কোথায় গিয়ে বসে থাকতেন? তিনি নিত্য গিয়ে কিন্তু সেই লতেহার যে পাহাড়ের নিচে, তার নিচে গিয়ে কিন্তু বসে থাকতেন।
তিনি তার গ্রাম পাশে সেই অর্ধেপার লতেহার ছিল, সেখানে গিয়েই তিনি নিত্য বসে থাকতেন। তাহলে এখানে কিন্তু লাতেহারে গিয়ে তিনি নিয়মিত গিয়ে বসে থাকতেন। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লাতেহার অর্ধপাহাড়ে যে পার্শ্বে মৃত্তিকা নাই, সেটা হচ্ছে আমরা দেখেছি যে লাতেহার যে অর্ধপাহাড়, সেই পাহাড়ের একদিক থেকে উঠেছে, অর্থাৎ পূর্ব দিক থেকে যত উঠেছে পশ্চিম দিকে সেটা নামে নেই, অর্থাৎ সেদিকটায় পুরো ফাঁকা, মানে কোনো মৃত্তিকা নেই, সেখানে পুরো শিলাস্তরগুলো দেখা যায়। তাহলে অর্ধপাহাড়ের যে পাশে মৃত্তিকা নেই, তাহলে 17 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে যে পশ্চিম পাশে। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লতেহার অর্ধপাহাড়ের পশ্চিম পাশে যা আছে, পশ্চিম পাশে আছে হচ্ছে প্রত্যেকটি স্তর দেখা যাচ্ছে, আর নুড়ি আছে, আর কালো পাথর আছে। তাহলে নুড়ি আছে আর কালো পাথর আছে, এই দুটোই আছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এটি, অর্থাৎ ক ও খ নির্ভুল। পরবর্তী প্রশ্ন, যে পাহাড়টি দেখে লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় চমকিত হয়েছিলেন, একশিলা, দোশিলা, পাথর আর নুড়িতে তৈরি, মাটি আর গাছ ঘেরা? একদম নয়, তিনি এক শিলা, অর্থাৎ একটি শিলা দিয়ে তৈরি বড় একটি পাথর, আর সেই পাথরের মধ্যে তিনি এই একটি ফাটল দেখেছিলেন, সেই ফাটলে একটি বড় অশ্বত্থ গাছ জন্মেছিল। সেটা নিয়ে অনেক বিস্তারিত কথা আছে, আমি আলোচনা করে দিয়েছি। অশ্বত্থ গাছ সম্পর্কে তার 3টে মন্তব্য আছে। যাই হোক, এই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় চমৎকৃত হয়েছিলেন এই একশিলা পাহাড়টি দেখে। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একশিলা পাহাড়ের উপর যে গাছ পালামৌ রচনাংশে লেখক জানিয়েছিলেন, এটা আমি বলেই দিলাম, সেটি কিন্তু অশ্বত্থ গাছ, এটা মনে রাখতে হবে, সেটি অশ্বত্থ গাছ ফাটলের উপর জন্মেছিল। পরবর্তী প্রশ্ন, লেখক সঞ্জীবচন্দ্র যে সময় পালামৌতে প্রবেশ করেছিলেন, আমি বলেছিলাম যে অহ্ন, মানে দিনের 3টে ভাগ, পূর্বাহ্ন, মধ্যাহ্ন আর অপরাহ্ন, অর্থাৎ মধ্যাহ্নের পরের অংশ, অর্থাৎ বিকেলবেলা, অপরাহ্নে তিনি কিন্তু পালামৌতে প্রবেশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পালামৌতে যে বন আছে, অর্থাৎ লেখক পালামৌ সম্পর্কে যে কথাগুলো পড়েছিলেন বইতে, যে পালামৌ নাকি শাল, তাল, তমাল, হিনতাল এই ধরনের বন। তাহলে কি কি পড়েছিলেন? শাল, তাল, তমাল, হিনতাল। কিন্তু তিনি গিয়ে দেখলেন যে শুধুমাত্র শাল গাছই আছে। তাহলে তিনি পড়েছিলেন কি? তাল পড়েছিলেন, তমাল পড়েছিলেন, তাল, তমাল, হিনতাল, শাল, এই 4টে জিনিস পড়েছিলেন। কিন্তু তিনি গিয়ে দেখেন এই 4টে গাছ নেই সেখানে, শুধুমাত্র শাল গাছ সেখানে আছে একদম। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই শালই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লেখক সঞ্জীবচন্দ্র পালামৌয়ের জঙ্গলে যে ঘণ্টার আওয়াজ শুনেছিলেন, পিতলের ঘণ্টা, গলঘণ্টা, কাষ্ঠঘণ্টা, কোনোটি নয়। তিনি কিন্তু শুনেছিলেন কাষ্ঠঘণ্টা, অর্থাৎ পশুদের গলায় কাঠের ঘণ্টা বেঁধে দেওয়া হতো, যাতে যদি হারিয়ে যায় বনের মধ্যে, তাহলে তার শব্দকে অনুসরণ করে তাকে খোঁজা সম্ভব হবে বলে। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লেখক সঞ্জীবচন্দ্র আগে যেখানে কাষ্ঠঘণ্টা দেখেছিলেন, আমরা দেখেছি গল্পের মধ্যে, এই যে রচনা অংশে তিনি বলেছেন যে তিনি মেদিনীপুরে তিনি এই কাষ্ঠঘণ্টা দেখেছিলেন, মেদিনীপুর অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, সেজন্য গলঘণ্টার উৎপত্তি বলে পালামৌয়ের লেখক জানিয়েছেন, অর্থাৎ এই কারণে গলঘণ্টার, অর্থাৎ গলায় যে কাষ্ঠঘণ্টা, সেটির উৎপত্তি হয়েছিল, অর্থাৎ সেটা তৈরি করার প্রয়োজন হয়েছিল নিজের গৃহপালিত পশুকে চিহ্নিত করার জন্য। না, গৃহপালিত পশুকে চিহ্নিত করার জন্য কিন্তু নয়। গৃহপালিত পশু বনের পথে হারিয়ে ফেললে শব্দ অনুসন্ধানের মাধ্যমে তাদের খোঁজার জন্য। হ্যাঁ, এটা আমরা রাখছি। হিন্দু মতে গরু দেবতা, তাই শ্রদ্ধার নিবেদনার্থে। না, এটাও নয়। সবগুলো ঠিক, এটা তো নয়ই। তাহলে গৃহপালিত পশু বনের মধ্যে দিয়ে হারিয়ে যায়,
তাহলে সেই গলায় যদি কোনো ঘন্টা থাকে তাহলে সেই শব্দ দূর থেকে খুঁজে পাওয়ার জন্যই কিন্তু এই গলঘণ্টা বা কাষ্ঠঘণ্টা উৎপত্তি হয়েছিল। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পালামৌ রচনাংশে যে অরণ্যে যে পশুর গলায় কাষ্ঠঘণ্টার শব্দ শুনেছিলেন লেখক? গরু, মহিষ, ছাগল, ঘোড়া? না, এখানে কিন্তু শুধুমাত্র মহিষের গলায় তিনি কাষ্ঠঘণ্টা দেখেছিলেন। পরবর্তী প্রশ্ন, অর্ধশুষ্ক তৃণাবৃত অঞ্চলে যে কোল বালকেরা মহিষ চড়াচ্ছিল তাদের সম্পর্কে যে মন্তব্যটি সত্য? অর্থাৎ যে কৃষ্ণকায় বালকরা মহিষ চড়াচ্ছিল তাদের নিয়ে বিস্তারিত বর্ণনা আমি আগের ভিডিওতে খুব সুন্দরভাবে বলে দিয়েছি। এবার আমরা দেখে নিই আপনারা কেমন পাচ্ছেন। কোল বালকদের গায়ের রং কৃষ্ণবর্ণ, হ্যাঁ এটা ঠিক। সকলের গলায় পুঁথির 7 নড়ি, একদম ঠিক। ধুকধুকির পরিবর্তে গলায় একটি গোল আরশি অর্থাৎ লকেট জাতীয় জিনিসের পরিবর্তে গলায় একটি করে আরশি অর্থাৎ আয়না ছিল, হ্যাঁ এই 3টে কথাই কিন্তু সত্য। তাহলে আমাদের সবগুলি সত্য, এটাই কিন্তু রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অর্ধশুষ্ক তৃণাবৃত প্রান্তরে যে কোল বালকরা মহিষ চড়াচ্ছিল তাদের সম্পর্কে যে তথ্যটি সত্য? অর্থাৎ কোল বালকদের পরিধানে ধরা ছিল, হ্যাঁ অবশ্যই তাদের পরিধানে কিন্তু ধরা ছিল। কোল বালকদের কর্ণে ছিল বনফুল, একদম, কানে তারা বনফুল দিয়ে রেখেছিল। লেখকের কাছে সবকটি কোল বালকই কৃষ্ণ ঠাকুরের মতো প্রতীয়মান হয়েছে, একদম ঠিক কথা। সবকটি বালক কিন্তু লেখকের কাছে কৃষ্ণ ঠাকুরের মতো মনে হয়েছিল। তাহলে সবগুলোই ঠিক, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অর্ধশুষ্ক তৃণাবৃত প্রান্তরে মহিষ চড়াতে চড়াতে কোল বালকরা যা করেছিল, মহিষের পিঠের উপর, আমরা 3টে জিনিস বলেছিলাম, তারা মহিষের পিঠের উপর বসেছিল, শুয়েছিল, নাচ করছিল, 3টে। তাহলে আমরা কি দেখব? মহিষের পিঠের উপর বসেছিল, শুয়েছিল, নাচ করছিল। তাহলে আমাদের এই সবকটি কিন্তু রাইট অ্যান্সার এখানে। পরবর্তী প্রশ্ন, পালামৌ রচনাংশে লেখক মূলত যে দিনের অভিজ্ঞতা বলেছেন? আমরা প্রথমে নয় মাঝামাঝির দিকে দেখেছি তিনি প্রথম দিনের অভিজ্ঞতা কিন্তু এখানে বর্ণনা করেছেন। তাহলে এটা হবে হচ্ছে প্রথম দিন। পরবর্তী প্রশ্ন, সমাকীর্ণের সন্ধিবিচ্ছেদ কি হবে? 32 নম্বর প্রশ্ন, সমাকীর্ণের সম যুক্ত আকীর্ণ, এটা হচ্ছে সমাকীর্ণ। যখন ব্যাকরণ আলোচনা করব তখন এই বিস্তারিত নিয়মটিও আলোচনা করে দেব। পরবর্তী প্রশ্ন, কর্ষিত শব্দের পদান্তর কি হবে? কর্ষিত শব্দের পদান্তর হচ্ছে কর্ষণ। পরবর্তী প্রশ্ন, অন্তরাগ্নির সন্ধিবিচ্ছেদ কি হবে? অন্তরাগ্নির সন্ধিবিচ্ছেদ হবে হচ্ছে অন্তরগ্নি, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কি সূত্র থেকে এগুলো এসেছে এটা কিন্তু অবশ্যই জানতে হবে, পরে আমরা সেটা ব্যাকরণ আলোচনায় আলোচনা করে দেব। ব্যাকরণ আলোচনা হবে বামনদেবের বই থেকে, বিশেষত উদাহরণগুলো বামনদেবের বই থেকে পড়তেই হবে, কারণ বেশিরভাগ উদাহরণগুলো ওখান থেকেই তুলে দেওয়া হয়। আর সংজ্ঞা বা বোঝার জন্য যে কোনো ভালো একটি বই, ক্লাসের বই হতে পারে, সেটি 9-10 বই হতে পারে, এই ধরনের ক্লাসের বই থেকেই আপনারা পড়তে পারেন। আমি যখন ভিডিওটি আলোচনা করব তখন বিস্তারিতভাবে এই সম্পর্কে বলে তারপরে আমি ভিডিওটি শুরু করব। চলুন, একশিলা শব্দটির যেটি সঠিক সমাস হবে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, এটা বাড়ির কাজ থাকলো, হোমওয়ার্ক এটা থাকলো। একশিলার সঠিক সমাস কি হবে? পরবর্তী প্রশ্ন, নীরস শব্দটি যেটি সঠিক সমাস হবে সেটা হচ্ছে নেই রস যাতে বা যার, অর্থাৎ নন্স বহুব্রী, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পালামৌ কি ধরনের রচনা? আত্মজীবনী, ভ্রমণমূলক, রূপকথাধর্মী, কোনোটিই নয়। আমরা জানি যে পালামৌ একটি ভ্রমণমূলক রচনা, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন,
সেকালের ইংরেজি পত্রিকাটির নাম কি? আগেরবার আমরা প্রশ্নটি ঘুরিয়ে এসেছিল, এবার প্রশ্নটি আসছে যে সেকালের ইংরেজি পত্রিকাটির নাম কি? হরকরা, প্যারেড, গ্যাজেট, মাদ্রাসা। অবশ্যই সেই পত্রিকাটি ছিল উল্লেখিত, সেটা হচ্ছে হরকরা পত্রিকা। পরবর্তী প্রশ্ন, আমার বোধ হইল যে মর্তে ড্যাশ করিয়াছে, আলো, বৃষ্টি, মেঘ, বাতাস। সেখানে কিন্তু মেঘ করার কথা বলা হয়েছিল, মর্তে মেঘ করিয়াছে, যখন তিনি বাহকদের নির্দেশে পালকি থেকে দেখছিলেন পালামোকে। লেখক কতদূর যাওয়ার পর পালকি হইতে অবতরণ করেছিলেন? তিনি পালকি থেকে নেমেছিলেন, আগের বার কিন্তু তিনি পালকি থেকে নামেননি, পালকি থেকেই দেখেছিলেন, কিন্তু পালকি থেকে নেমেছিলেন সেটি হচ্ছে 4-5 ক্রোশ দূরে গিয়ে। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। এইরূপ অর্ধপাহাড় আর কোথায় রয়েছে? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। আপনাদের মতামত আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে। আর যারা নতুন আমার চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসতে পারবো। এইরূপ লতেহার আর কোথায় রয়েছে? সেটি হচ্ছে তিনি লাতেহার গ্রামপার্শ্বে তিনি এই অর্ধপাহাড় দেখেছিলেন। অর্থাৎ আমরা যখন ম্যাপে দেখছিলাম আমরা ওই ভিডিওটিতে, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে যেখান দিয়ে লেখক যাচ্ছেন, অর্থাৎ রাঁচি থেকে তিনি পালামৌতে যাচ্ছেন, তার মাঝেই একটি জেলা পড়ছে। সেটা আমি হয়তো উল্লেখ নাও করতে পারি, আপনারা একটু দেখে নেবেন। সেই জেলাটি হচ্ছে লাতেহার জেলা, একটু দেখে নেবেন। তাহলে অর্ধপাহাড় আর কোথায় রয়েছে? সেটা হচ্ছে লাতেহারে গ্রামপার্শ্বে। পরবর্তী প্রশ্ন, যে ফরাসি কুকুরটির নাম কী ছিল? আমি বানানটি মুখস্থ করে রাখতে বলেছিলাম যে ফরাসি কুকুরটির নাম, যে ফরাসি কুকুরটিকে নেমোখারাম বলা হয়েছিল সেই কুকুরটি হচ্ছে POODLE, পডল। ফরাসি ভাষায় ফরাসি নাম হচ্ছে POODLE, পডল। পরবর্তী প্রশ্ন, বন বর্ণনায় যে রূপ ড্যাশ শুনিয়াছিলাম সেরূপ দেখিতে পাইলাম না। অর্থাৎ বন বর্ণনায় আমরা জানি যে লেখক কিন্তু 4টে গাছের নাম শুনেছিলেন। আমি বারবার করে বলেছিলাম এটি খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে শাল, তাল, তমাল, হিমতাল। এই 4টে গাছের নাম তিনি শুনেছিলেন, কিন্তু সেখানে গিয়ে শুধুমাত্র শাল গাছ পেয়েছিলেন, বাকি একটাও গাছ তিনি পাননি। তাহলে কি কি বললাম? শাল, তাল, তমাল, হিমতাল। তাহলে এখানে 3টে অপশানই দেখুন একই রকম, শাল, তাল, তমাল, শাল, তাল, তমাল, শাল, তাল, তমাল। এই লাস্টে গিয়ে এই অপশানগুলো একটু খেয়াল রাখতে হবে, এভাবেই প্রশ্নে আসে। সেটি হচ্ছে, এটা হচ্ছে হিমতাল। হঠাৎ করে কেউ এই অপশানগুলো দেখেই টিক দিয়ে চলে আসলো বা গোল করে দিল তার এগেনস্টে, এটা কিন্তু একদমই ঠিক হবে না। খুব দেখে ভেবে চিন্তে অ্যান্সার করতে হবে, কারণ প্রশ্ন খুব বেশি কঠিন থাকে না, কিন্তু কনফিউজিং প্রশ্ন কিন্তু প্রচুর থাকে। মানুষ কনফিউজ হয়ে যাবে সেই প্রশ্ন থেকে, সেরকম প্রশ্নই বেশিরভাগ দেওয়া থাকে। বেশিরভাগ মানে কি, হয়তো 10% বা 20%। আচ্ছা, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার, সেটা হচ্ছে শাল, তাল, তমাল, হিমতাল। কৃষ্ণবর্ণ শব্দটির ব্যাসবাক্য কি হবে? আচ্ছা, আমি লাস্টের থেকে আসি। কৃষ্ণবর্ণের সমাহার, সমাহার হয় না, তাহলে এটা হবে না। কৃষ্ণরূপ বর্ণ, এটাও হয় না। পরবর্তী প্রশ্ন, সেটি হচ্ছে কৃষ্ণ ও বর্ণ, ও মানে পরবর্তী অপশান কৃষ্ণ ও বর্ণ, এটাও হয় না, কারণ দ্বন্দ্ব সমাস এভাবে হয় না। দুটো একই জাতীয় হলে সেটা আলাদা কথা ছিল, বা কৃষ্ণ বর্ণ দুটো একটা বিশেষ্য একটা বিশেষণ হয়ে যাচ্ছে। তাহলে একটা বিশেষণ ও বিশেষণের সম্পর্ক আমরা কোথায় পাই? যে কৃষ্ণ যে বর্ণ, এটা কিন্তু কর্মধারয় সমাসে আমরা পাই। যেমন মেজ যে মামা, অর্থাৎ একটা বিশেষ্য একটা বিশেষণ, এই জাতীয় যে বিষয়টি আমরা পাই সেটা হচ্ছে কর্মধারয় সমাসে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটি। পরবর্তী প্রশ্ন, শয়ন শব্দটির প্রকৃতি প্রত্যয় কি হবে?
যখন প্রকৃতি প্রত্যয় আমি করাবো তখন অবশ্যই ডিটেলসলি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের সে যুক্ত অনট। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার, সে যুক্ত অনট। পরবর্তী প্রশ্ন, গলঘণ্টার উৎপত্তির কারণ কি? গৃহপালিত পশুরকে বাড়িতে রাখার, গৃহপালিত পশুকে তাড়ানোর জন্য, গৃহপালিত পশুকে আয়ত্তে রাখার জন্য, গৃহপালিত পশুর শব্দ অনুসরণ করার জন্য। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, গৃহপালিত পশুর শব্দ অনুসরণ করার জন্য। পরবর্তী প্রশ্ন, দুঃখিত, আমাদের প্রশ্ন ছিল এই পর্যন্ত। এখানে মোট 46টি প্রশ্ন আছে, তার মধ্যে আমি একটি বাড়ির হোমওয়ার্ক দিয়েছি, অর্থাৎ আর থাকলো 45টি। আপনারা অবশ্যই হোমওয়ার্কটা কমেন্টে জানাবেন অ্যান্সার কী হবে, আর সেই সাথে 45টার মধ্যে আপনারা কটা পারলেন সেটাও অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সঙ্গে থাকুন এবং প্রস্তুতি নিতে থাকুন। আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে খেয়া। ধন্যবাদ।